আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওই যে কালকে যেটা পড়াইলাম আমি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো না সবাই? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আর সালাম দিতে হবে না। একজন সালাম দিলেই হবে, হ্যাঁ? সালামের উত্তর নিতে ক্লাস চলে যাবে। আচ্ছা শোনো, এই যে কালকে যেটা পড়ালাম, কালকে কি পড়ালাম? টিউবারকুলোসিস, তাই না? তো মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারকুলোসিস কোনটা? কেউ একজন বলো তো। কখন আমরা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স? হ্যাঁ, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স এর কজটা কি? সাধারণত ক্রোমোজোমাল কজই আমরা পাই, তাই না? প্লাজমিডে এখন পর্যন্ত আইডেন্টিফাই করা যায়নি। তো স্পেসিফিক ২ টা কজ বলে দিছিলাম। মনে আছে? ক্যান ইউ টেল? প্রসন্ন? এনিবডি? ম্যাম মিউটেশন অফ দ্য জিন অফ দ্য হচ্ছে ক্যাটালিস্ট পেরক্সিডেজ আর হচ্ছে জিন ফর দ্য মাইকোলিক অ্যাসিড সিনথেসিস। হ্যাঁ, থ্যাংক ইউ। কে বললো এটা? ম্যাম আমি রাদিয়া। রাদিয়া না? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, বলতে পারছো। আচ্ছা যাই হোক, যারা এই যে শোনো, তাহলে এই শুনলেই কিন্তু এটা মনে থাকবে, হ্যাঁ? এই পড়া খুব বেশি না পড়লেও দেখবা যে পড়াশোনা যখন একটু তোমাদের কাছ থেকে একটু আদায় করে নিব, আমি জিজ্ঞাসা করব, তোমরা বলবা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করবে, তবে এটার মধ্যেই মনে থাকবে। আর নাহলে গদবাঁধা তোমাদেরকে দেখা দিচ্ছি পড়ে কিন্তু কোনো কিছু মনে থাকবে না, হ্যাঁ? আচ্ছা, এখন আমরা এক্সডি আর টিবি কখন বলবো? এটা তো মাল্টি ড্রাগ গেল। হ্যাঁ, ইনজেক্টেবল। সেকেন্ড লাইন ড্রাগ গুলো কি কি? হ্যাঁ, অ্যামিকাসিন, ক্যানামাইসিন। হ্যাঁ, গুড। তো আমরা যখন ওই তোমার রিফাম্পিসিন এবং আইসোনিয়াজেট প্লাস তোমার হলো ওয়ান অফ দ্য ফ্লুরোকুইনোলন তো জানোই, সিপ্রোফ্লুসাসিন, লিভোফ্লুসাসিন, এগুলোর একটা যদি রেজিস্ট্যান্স হয় এবং সাথে একটা সেকেন্ড লাইন ইনজেক্টেবল সেকেন্ড লাইন ড্রাগ এগুলো, হ্যাঁ, এই যে ফ্লুরোকুইনোলন এবং অ্যামিকাসিন, তারপরে এই যেটা ক্যানামাইসিন, এগুলো হচ্ছে সেকেন্ড লাইন। তো এই সেকেন্ড লাইন ইনজেক্টেবল একটা, ফ্লুরোকুইনোলন থেকে একটা, এবং তোমার হলো যে যখন রিফাম্পিসিন এবং আইসোনিয়াজেট যখন রেজিস্ট্যান্স থাকবে তখন আমরা এটাকে বলবো হলো তোমার হলো যে এক্সডিআর টিবি, হ্যাঁ? তখন এটাকে ট্রিটমেন্ট করা খুব কঠিন। তো এগুলোর জন্য এখন আমাদের চলে আসছে, কিন্তু যতই আমাদের নতুন অ্যান্টিবায়োটিক, আমরা নিউলি সিনথেসাইজড অ্যান্টিবায়োটিক নিয়ে আসতেছি, তারপরেও দেখা যাচ্ছে যে অর্গানিজম অনেক বেশি চালাক। তারা আবার দেখা যায় যে এগুলোর এগেইনস্টেও আবার তারা রেজিস্ট্যান্স ডেভেলপ করে ফেলে। তারা নতুন এনজাইম তৈরি করে ফেলে, হ্যাঁ? তাদের স্ট্রাকচার তারা চেঞ্জ করে ফেলে। চেঞ্জ করে দেখা যায় যে এই ড্রাগ গুলোতে তখন তোমার রেজিস্ট্যান্স ডেভেলপ করে। ড্রাগগুলো কাজ করতে পারে না। তো এই আমাদের এই টিউবারকুলোসিসের যেটা আমরা যে ট্রিটমেন্ট করি, তাই না? এটা আমাদের ট্রিটমেন্ট করতে হয় প্রায় 18 কি বলে তোমার প্রায় 6 থেকে 18 মাস লাগে আমাদের ট্রিটমেন্ট, ডিউরেশন অফ দ্য ট্রিটমেন্ট, তাই না? এরকম লাগে আমাদের ট্রিটমেন্ট করতে। আচ্ছা যাই হোক, আজকে তাহলে আমি এখন চলে যাচ্ছি লেপ্রোসিতে চলে যাচ্ছি, ঠিক আছে? লেপ্রোসির কজটা কি? আমরা আজকে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি পড়বো, হ্যাঁ? মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি যেটা, এটা আমাদের কি এটাও কি আমাদের একটা ইন্টারসেলুলার অর্গানিজম, তাই না? তো আমরা প্রথমে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি যেটা, সেটা হলো যে প্রপার্টি গুলো পড়বো। মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রিটা কি? এটা একটা অ্যারোবিক ব্যাকটেরিয়া এবং এটাও অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া, হ্যাঁ? অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া, এবং এটা হলো যে তোমার অ্যারোবিক এবং অ্যাসিড ফাস্ট মানে তো জানোই যে এটা তোমার হলে একবার যখন এটা স্টেন নেবে সেটা আর ডিকালারাইজ হয় না, হ্যাঁ? তো আর এটা কি? এটা হলো যে তোমার গ্রোথটা, এটার হলো কি স্লোলি গ্রোয়িং একটা ব্যাকটেরিয়া। তো এটার আবার যেটা যে টেম্পারেচার, এটা হলো লাগে হচ্ছে লো টেম্পারেচার গ্রো করে। এটা হলো 30 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ? আমরা যেটা টিউবারকুলোসিস গ্রো করতো কিন্তু 37 ডিগ্রি সেলসিয়াসে, কিন্তু এটা লো টেম্পারেচার, যার কারণে এটা আমাদের বডি টেম্পারেচারের থেকে অনেক কম, তাই না? আমাদের বডি টেম্পারেচারটা 37 ডিগ্রি হলো নরমাল পর্যন্ত থাকে। তো এটা লো টেম্পারেচারে গ্রো করে, মানে 30 ডিগ্রি সেলসিয়াস, যার কারণে এটা মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি গুলো গ্রো করে কোথায়? এদের সাইট হলো কি স্কিন এবং সুপারফিশিয়াল নার্ভস, ঠিক আছে?
এই জন্য এই সাইটগুলোতে ওরা গ্রো করে টেম্পারেচারের জন্য, ঠিক আছে? এবং এটার গ্রোটা এরা স্লো গ্রোয়ার, এদের ডাবলিং টাইমটা কত? এদের ডাবলিং টাইম হচ্ছে অ্যাবাউট 14 ডেজ। যার কারণে এদের কি হয় যে এদের অ্যান্টিবায়োটিক কোর্সটা অনেক লং টাইম লাগে, সেভারাল ইয়ার্স এদেরকে ট্রিটমেন্ট করতে হয় লেপ্রোমেটাস এই লেপ্রোসির ক্ষেত্রে। এবং আর কি প্রপার্টি আছে? এর প্রপার্টি আছে এগুলোকে আমরা ল্যাবরেটরিতে আর্টিফিশিয়াল কালচার মিডিয়াতে আমরা এদেরকে কালচার করতে পারি না, গ্রো করে না। হ্যাঁ? আমরা কোনো সেল কালচারে এদেরকে গ্রো করতে পারি না। এদেরকে গ্রো করানো যায় কোথায়? এদেরকে গ্রো করানো যায় ইন দা এক্সপেরিমেন্টাল অ্যানিমাল, যেমন হচ্ছে যে তোমার হলো কি মাইস, আর্মাডিলোস, এগুলোতে আমরা এদেরকে গ্রো করতে পারি এই অ্যানিমালের মধ্যে, কিন্তু আর্টিফিশিয়াল কালচার মিডিয়াতে এরা গ্রো করে না। আচ্ছা, এইগুলো আমাদের হলো এর প্রপার্টি, ঠিক আছে? এখন তাহলে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি কি করে, কি ডিজিজ করে? লেপ্রোসি, তাই না? এই লেপ্রোসি আরেকটা নাম কি? হ্যানসেনস ডিজিজ। হ্যাঁ, হ্যানসেনস ডিজিজ, ঠিক আছে। এর এখন ট্রান্সমিশনটা কিভাবে হয়? ট্রান্সমিশনটা কিভাবে হয়? যখন কোনো লেপ্রোসি পেশেন্টের লেপ্রোমেটাস লেপ্রোসি পেশেন্টের সাথে যখন ক্লোজ কন্টাক্টে যখন কেউ থাকে, হ্যাঁ, তার যে নেজাল সিক্রেশন এবং তার যে স্কিনে যে লেশন গুলো থাকে, এই স্কিন লেশন থেকে তখন পার্সন, যারা ক্লোজ পার্সন থাকে, ক্লোজ কন্টাক্টে থাকে এই পেশেন্টের, তাদের কাছে ছড়ায়। তাহলে পার্সন টু পার্সন তাহলে কিভাবে ছড়াচ্ছে? তোমার হলো ক্লোজ কন্টাক্টে যারা থাকে, এই স্কিন ডিসচার্জ, নেজাল সিক্রেশন, এগুলো দিয়ে যদি কোনো লেশন থাকে তাহলে সেগুলো দিয়ে ঢুকে এই নেজাল মিকোজাও দিয়েও যেতে পারে, যে এগুলোতে তোমার ইনফেক্ট করে, তখন পেশেন্ট টু পেশেন্ট এটা পার্সন টু পার্সন এই ট্রান্সমিশনটা হয়। মানে এর ইনকিউবেশন পিরিয়ডটা বলতেছে যে অনেক মানে স্লো গ্রোয়ার, তো এই জন্য ইনকিউবেশন পিরিয়ডটা প্রলং, মানে সেভারাল ইয়ার্স লাগে। এখন এর প্যাথোজেনেসিসটা কি? যেহেতু আমরা বলছি যে এটা একটা ইন্টারসেলুলার, এই অর্গানিজমটা রেপ্লিকেট করে কোথায়? ইন্টারসেলুলারলি। হ্যাঁ, প্যাথোজেনেসিসে তাহলে কি এই অর্গানিজমটা রেপ্লিকেট করে ইন্টারসেলুলারলি, যার কারণে এটা স্কিন যে হিস্টোসাইট, তারপরে আমাদের হলো যে এন্ডোথেলিয়াল সেল, স্কিন হিস্টোসাইটস এটার মধ্যে রেপ্লিকেট করে, তারপরে তোমার এন্ডোথেলিয়াল সেলস এন্ড সোয়ান সেলস অফ দা নার্ভস, এর মধ্যে এগুলো তাহলে এরা ইন্টারসেলুলারলি এরা মাল্টিপ্লিকেশন করে। হ্যাঁ, করে এরা কি করে? এই যে নার্ভ গুলাকে ড্যামেজ করে দেয়, নার্ভ ড্যামেজ করে দেয়, যার কারণে কি হয়? ওই যে দেখা যায় যে আমাদের স্কিনে অ্যানেস্থেশিয়া হয়, নার্ভ অ্যানেস্থেশিয়া ডেভেলপ করে, হ্যাঁ, কোনো সেন্সেশন থাকে না, তাই না? আমরা লেপ্রোসি পেশেন্ট দেখছি না? লেপ্রোসি পেশেন্ট গুলো এরকম, যে স্কিনে যে সেন্সেশন থাকে না, সুপারফিশিয়াল নার্ভ গুলোকে ড্যামেজ করে ফেলে, স্কিনের সেন্সেশন গুলোকে লস করে দেয়। তো এই নার্ভ ড্যামেজটা এখন হয় কিভাবে? দুইটা প্রসেসে। একটা কি ডিরেক্টলি এই ব্যাকটেরিয়াটা মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি ডিরেক্টলি নার্ভ গুলোকে ড্যামেজ করে দেয়। আর এটা কি এরা সিএমআই যে সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স হয়, হ্যাঁ, একটা যখন একটা কোনো জীবাণু যখন শরীরের মধ্যে ঢুকে, ব্যাকটেরিয়া ভাইরাস যেটাই হোক, সেটা কি শরীরের মধ্যে একটা অ্যান্টিজেন, তাই না? এর এগেইনস্টে তো আমাদের ইমিউন সিস্টেমটা কি করবে? এর এগেইনস্টে প্রোটেকশন নেওয়ার জন্য, ওকে বের করে দেওয়ার জন্য এটা হলো যে ফাইট করবে, তাই না? তো এগেইনস্টে তখন আমাদের একটা সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স হয়। এই সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্সটা আবার কি করে? অ্যাটাক করে এই নার্ভের উপর। তো নার্ভটা আমাদের এই দুই ভাবে ড্যামেজ হচ্ছে। একটা ডিরেক্টলি সে ড্যামেজ করে দিতে পারে। আর এটা কি এই সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স যে হয়, এটার মাধ্যমে সে হলো ওই আমাদের হলো নার্ভ গুলোকে ড্যামেজ করে দেয়। ঠিক আছে? তো এখন আমরা কি এটা টাইপ পড়বো। টাইপ হলো কি, আমরা মেইনলি ২ টা টাইপ দেখি। হ্যাঁ? ২ টা টাইপের মধ্যে কি একটা মানে হ্যাঁ, একটা টিউবারকুলেট লেপ্রোসি, একটা কি লেপ্রোমেটাস। তো এই ২ টার মাঝখানে আবার কতগুলো আমাদের আবার ইয়ে আছে, ইন্টারমিডিয়েট টাইপ আছে। হ্যাঁ? তাহলে মোট আমরা ৫ টা। তাহলে একটা টিউবারকুলেট লেপ্রোসি, তারপর হলো কি বর্ডারলাইন টিউবারকুলেট, বর্ডারলাইন ৩ নাম্বার, ৪ নাম্বার কি বর্ডারলাইন লেপ্রোমেটাস এবং ৫ নাম্বার হলো লেপ্রোমেটাস লেপ্রোসি। তাহলে টোটাল কয়টা? ৫ টা। হ্যাঁ? তাহলে প্রথমটা কি আমরা টিউবারকুলেট লেপ্রোসি বলতেছি। আর তারপরে কি বর্ডারলাইন টিউবারকুলেট ২ নাম্বার। বর্ডারলাইন টিউবারকুলেট, হ্যাঁ? ৩ নাম্বারটা কি হচ্ছে আমাদের? বর্ডারলাইন, এটা হলো মাঝখানে। তারপরে কি বর্ডারলাইন লেপ্রোমেটাস, তারপরে আমাদের হচ্ছে কি লেপ্রোমেটাস লেপ্রোসি। তো এই ইন্টারমিডিয়েট যে টাইপ গুলা মেইনলি কিন্তু আমরা ভাগ করি কি টিউবারকুলেট আর লেপ্রোমেটাস। আর মাঝখানে যে আমি ৩ টা বলতেছি, এগুলো কি ইন্টারমিডিয়েট টাইপ। এই ইন্টারমিডিয়েট টাইপ গুলা কি আবার প্রোগ্রেস হয়ে
এই দুইটা এক্সট্রিমেতে চলে যেতে পারে। মাল্টিব্যাসিলারি সরি ওই তোমার হলো কি টিউবারকুলেট লেপ্রোসি আর হলো কি এই লেপ্রোমেটাস লেপ্রোসি এই দুই দিকে টার্ন নিতে পারে। ইন্টারমিডিয়েট মানে আমরা এগুলোই বুঝাচ্ছি। এখন টিউবারকুলেট লেপ্রোসিটাকে আমরা কি বলি? পসিব্যাসিলারি। হ্যাঁ হ্যাঁ টিউবারকুলেট। আর লেপ্রোমেটাস লেপ্রোসিকে আমরা কি বলি? মাল্টিব্যাসিলারি। আমরা নাম শুনেই বুঝতে পারতেছি পসি মানে এখানে ব্যাসিলার ইয়েটা কম থাকে আর মাল্টি মানে কি এখানে বেশি থাকে। তো যেখানে বেশি থাকবে আমার ব্যাকটেরিয়া সেখানে আমার লেশনটা বেশি হবে, ওর প্রোগ্রেশনটা অনেক বেশি হবে, ওটা সিভিয়ারিটিটা একটু বেশি হয়, তাই না? আমরা নাম দেখে এটা বুঝতেছি। তো এখন এই দুটোর মধ্যে যদি ডিফারেন্স করি তাহলে আমাকে টিউবারকুলেট লেপ্রোসি আর লেপ্রোমেটাস লেপ্রোসি, হ্যাঁ টিউবারকুলেট লেপ্রোসিতে আমরা কি পাবো? এখানে অ্যাসিড ফাস্ট ব্যাসিলারিটাও পরিমাণটা কি থাকবে? কম থাকবে, ফিউ, হ্যাঁ অল্প। আর মাল্টিব্যাসিলারিতে আমার লেপ্রোমেটাস লেপ্রোসিতে এখানে ব্যাসিলার অ্যামাউন্টটা বেশি থাকবে, বেশি পরিমাণে, হ্যাঁ অ্যামাউন্ট, মোর অ্যামাউন্ট, আর এখানে ফিউ অ্যামাউন্ট। তো যেহেতু এখানে বেশি আছে আমার লেশনটা তাহলে কি হবে? এখানে লেশনটা তাহলে পসিব্যাসিলারিতে আমার ফিউ লেশন হবে, লেশনটা কম হয়, হ্যাঁ। আর এখানে লেশনটা আমার মাল্টিব্যাসিলারিতে আমার লেশনটা বেশি হবে লেপ্রোমেটাস লেপ্রোসিতে, ঠিক আছে? তো এখানে যেমন আমরা বলি যে টিস্যু ডিস্ট্রাকশনটা সেই জন্য এখানে আমাদের যেখানে পসিব্যাসিলারি টিউবারকুলেট লেপ্রোসি যেটা সেখানে আমাদের কম হবে, আর লেপ্রোমেটাস লেপ্রোসিতে আমাদের টিস্যু ডিস্ট্রাকশনটাও বেশি হবে, মানে লেশন মোট কথা হলো বেশি, ঠিক আছে? ব্যাসিলাই বেশি, লেশন বেশি। আর ট্রান্সমিটিং ক্যাপাসিটিটাও তাহলে কি যেখানে ব্যাকটেরিয়া বেশি সেখানে আমাদের ইয়েটা বেশি। তো তাহলে কি হবে? টিউবারকুলেটে কম হবে ট্রান্সমিটিং এটা, আর আমার যেটা লেপ্রোমেটাস লেপ্রোসি সেখানে আমার হলো ট্রান্সমিটিং প্রপার্টিটাও এখানে ওর এটা বেশি থাকবে। আর এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সিএমআই রেসপন্স, সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্সটা, এটা এখানে আমাদের কি হয়? টিউবারকুলেট লেপ্রোসিতে এখানে সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্সটা ইনট্যাক্ট থাকে, কিন্তু আমার যে লেপ্রোমেটাস লেপ্রোসিতে এখানে সিএমআই একদম জিরো হয়ে যায়, লস হয়ে যায়, ঠিক আছে? সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স কিন্তু থাকে না, লস হয়ে যায়। এজন্য এখানে সিভিয়ারিটিটাও বেশি, ঠিক আছে? আর এখানে আমরা যে লেপ্রোমিন যে স্কিন টেস্ট একটা আছে, লেপ্রোমিন স্কিন টেস্টটা আমরা কোথায়? এই টিউবারকুলেট লেপ্রোসি যেটা এখানে আমরা কি পাবো? এখানে পজিটিভ পাবো। আর তোমার হলো যে লেপ্রোমেটাস লেপ্রোসি যেটা সেখানে আমরা এটা কি? এটা নেগেটিভ পাই, ঠিক আছে? আর টিউবারকুলেট লেপ্রোসি যেটা এখানে আমরা যে এই মানে লেশনটাতে কি হচ্ছে? গ্রানুলোমা লেশনের মধ্যে গ্রানুলোমা লেশন যেটা সেটা এখানে মোস্ট প্রমিনেন্ট হয় গ্রানুলোমা গুলা টিউবারকুলেট লেপ্রোসিতে। হ্যাঁ এটা হলো ওর হচ্ছে ডায়াগনস্টিক, মানে এটা আমরা টিপিক্যাল এই গ্রানুলোমা গুলো দেখেই বুঝতে পারি যে এটা টিউবারকুলেট লেপ্রোসি, হ্যাঁ। আর তোমার লেপ্রোমেটাস লেপ্রোসি যেটা সেখানে আমরা সাধারণত ওইখানে গ্রানুলোমাটাস লেশনের তুলনায় আমরা যে ফোমি যে হিস্টিওসাইট এই লার্জ নাম্বার অফ দা এখানে অর্গানিজম থাকে, এখানে ওই যে আমরা যেটা মাইক্রোস্কোপিক ফাইন্ডিংস এখানে আমরা এটা দেখলেই বুঝতে পারি যে এখানে অর্গানিজমটা বেশি ফোমি হিস্টিওসাইট থাকে ওই ইয়ের মধ্যে, স্যাম্পলের মধ্যে আমরা ইয়ে করলে আমরা পাওয়া যায়, ঠিক আছে? তো এইটাই তাহলে আমাদের তাহলে এই টিউবারকুলেট লেপ্রোসি আর লেপ্রোমেটাস লেপ্রোসির মধ্যে ডিফারেন্সটা বোঝা গেল। তো কোনটাতে সিভিয়ারিটিটা বেশি তাহলে? প্রসন্ন, where is the মাল্টিব্যাসিলারি। মাল্টিব্যাসিলারি। হ্যাঁ রাকিবুল একটু বলো তো, ডিফারেন্স বলো তো, আনমিউট করো। বুঝতে পারছো? বোঝা গেছে রাকিবুল? হ্যালো, আনমিউট করো, তোমার মিউট করা আছে, আনমিউট করো। হ্যাঁ একটু বুঝতে পারছি ম্যাম। হ্যাঁ বোঝা গেছে, কি বুঝলে একটু আমরা শুনি। ক্লাসিফাই করলাম আমরা, তাই না? ক্লাসিফাই করলাম মেইনলি দুইটা, তো ইন্টারমিডিয়েট কতগুলো টাইপ আছে? তাহলে টোটাল আমরা 5টা করলাম, তাই না? 5টা টাইপ ম্যাম। হ্যাঁ, তো 5টার মধ্যে আমাদের মেইনলি হলো টিউবারকুলেট নিয়ে আর লেপ্রোমেটাস লেপ্রোসি নিয়ে আমাদের কনসার্ন। হ্যাঁ, তো এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? টিউবারকুলেটে আমরা ব্যাসিলাই বেশি থাকবে না লেপ্রোমেটাসে? লেপ্রোমেটাসে, তাই না? তো এখানে লেশনটা কোথায় বেশি পাবো তাহলে? লেপ্রোমেটাস ম্যাম। লেপ্রোমেটাসে। তো এই তো ডিফারেন্স এভাবেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আমরা এই যে তোমার লেশন বেশি পাইলাম, আমাদের লেপ্রোমিন টেস্টটা কোথায় পজিটিভ হবে আর কোথায় নেগেটিভ হয়? আর লেপ্রোমেটাসে পজিটিভ হবে, আর হচ্ছে
যেখানে আমার সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স আমরা এটা দেখি সিএমআইটা দেখার জন্য, হ্যাঁ CMI, হ্যাঁ রেসপন্স তো থাকবেই না, লেপ্রোমেটাসের নো সিএমআই রেসপন্স, থাকে না, হ্যাঁ জিরো একদম রেসপন্স। জিরো হয়ে যায়। আর টিউবারকুলেটে ইনট্যাক্ট থাকে, যার কারণে আমরা এখানে টিউবারকুলেটে এখানে কিন্তু আমরা কি লেপ্রোমিন টেস্টে পজিটিভ পাই, ঠিক আছে জি ম্যাম। সিএমআই, কারণ এখানে আমরা কি অ্যান্টিজেনটাই দিয়ে দিই, ওই লেপ্রোমেটাস আমরা মাইক্রোবিয়াম লেপ্রিতে এক্সট্রাক্টই আমরা কিন্তু দিয়ে দিই, ওটা পরে আমি আসতেছি আবার লেপ্রোমিন টেস্ট যখন পড়াবো। তো দিলে এর এগেনস্টে আমরা যে সিএমআই রেসপন্সটা এটাই দেখি, ঠিক আছে সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্সটাই আমরা দেখি, এটা একটা অ্যান্টিজেন তাই না, আমরা ব্যাকটেরিয়া দিয়ে দিলে এটার এগেনস্টে একটা এই আমাদের রেসপন্স হয়, ইমিউন রেসপন্স হয়, এই ইমিউন রেসপন্সটাই আমরা দেখি। এই লেপ্রোমিন টেস্টটা আমার হলো কিন্তু ডায়াগনস্টিক পারপাজে কিন্তু আমরা ইউজ করি না, ঠিক আছে সিএমআইটা দেখার উদ্দেশ্যে আমার কি পেশেন্টের প্রগনোস্টিক পারপাসে আমরা কিন্তু এই লেপ্রোমিন টেস্ট আমরা ইউজ করি হলো ফর প্রগনোস্টিক পারপাসে, কখনো ডায়াগনস্টিক পারপাসে বলা যাবে না, ঠিক আছে আমরা এটা ইউজ করি ফর প্রগনোস্টিক পারপাসে, এটা আমি পরে আবার আসতেছি, এটা পরে বলবো। আচ্ছা ঠিক আছে, এখন হলো আমরা যে ক্লিনিক্যাল ফিচার যেটা, লেটস গো টু ক্লিনিক্যাল ফিচার। তো যেটা তোমার হলো যে টিউবারকুলেট লেপ্রোসি, এখানে আমাদের কি ওই যে হাইপোপিগমেন্টেটেড, মানে আমরা দেখি না সাদা সাদা লেশন হয়ে যায় না, হোয়াইটিশ কালার হাইপোপিগমেন্টেটেড লেশন পাওয়া যায় ইন দ্য স্কিন, ম্যাকুলার অর প্লেক লাইক স্কিন লেশন, and there is a thickened superficial nerves and significant anesthesia of the skin, ঠিক আছে বোঝা গেছে, তাহলে এখানে কি হয় আমাদের thickened superficial nerve গুলো thickened হয়ে যায়, anesthesia of the skin and hypopigmented macular papular skin lesion ডেভেলপ করে, এটা আমি বললাম টিউবারকুলেট লেপ্রোসির ক্ষেত্রে। আর লেপ্রোমেটাস লেপ্রোসি, in case of lepromatous leprosy there are multiple nodular skin lesions occurs resulting in typical কি leonine faces, leonine like lion like faces একটা ডেভেলপ করে এখানে, ঠিক আছে। তো এখানে আরেকটা যেটা যে আমরা যখন ট্রিটমেন্ট শুরু করে দিই আফটার দ্য অনসেট অফ ট্রিটমেন্ট, তখন কি হয় সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্সটা কিন্তু মানে রিগেইন করে, হ্যাঁ এই লেপ্রোমেটাস লেপ্রোসি, তখন একটা কি একটা ফিচার একটা পাওয়া যায় পেশেন্টের ফেসে, এটা বলে কি ইরাইথেমা নোডোসাম লেপ্রোসাম, একটা নোডিউসা মানে একটা এটা একটা সাইন যেটাকে বলে সেল মিডিয়েটেড ইমিউনিটিটা তখন মানে স্টোর করতে থাকে, যার কারণে ইরাইথেমা নোডোসাম লেপ্রোসাম একটা এই এটা একটা ডেভেলপ করে একটা, এটা একটা কেমন একটা পেইনফুল নোডিউল স্পেশালি অ্যালং দ্য এক্সটেন্সর সারফেস অফ দ্য টিবিয়া এন্ড আলনা, এবং এর সাথে কি অ্যালং উইথ নিউরাইটিস এন্ড ইউভিআইটিস থাকে, ইরাইথেমা নোডোসাম লেপ্রোসাম বলে, হ্যাঁ এটা তোমরা এই যে এই রিভিউতে ইয়ে করলে ক্লিনিক্যাল ফাইন্ডিংসে পেয়ে যাবে। তো এটা হলো আমরা যখন ট্রিটমেন্ট স্টার্ট করলে দেখা যায় যে পেশেন্টের একটা সাইন ডেভেলপ করে যেটাকে বলে ইরাইথেমা নোডোসাম লেপ্রোসাম, এটা কি একটা পেইনফুল একটা নোডুলার লেশন which develops in the extensor surface of the tibia and ulna, হাতে এবং পায়ে, হ্যাঁ এন্ড এর সাথে কি থাকে along with uveitis and neuritis ডেভেলপ করে। তো এবং লেটার স্টেজে দেখা যায় যে কিছু ডিসফিগারমেন্ট হয়, হ্যাঁ পেশেন্টের কিছু ওই যে আমরা বলি যে এর রিজপশন অফ দ্য বোনস হয়, যার কারণে যে ফেসে তোমার হচ্ছে টিপস অফ দ্য নোজ, টিপস অফ দ্য ফিঙ্গার্স, এগুলো কি হয় একটু ডিসফিগারিং হয়ে যায়, হ্যাঁ তো এই আর কি। এখন আমরা যাব হলো কিসে, হলো ডায়াগনোসিসে যাব, ল্যাবরেটরি আমাদের লেপ্রোসি কিন্তু আর আমরা ল্যাবরেটরি ডায়াগনোসিসে যাব, আমরা ল্যাবরেটরি ডায়াগনোসিসে কি নিব, স্যাম্পল কি নিব বলো দেখি, এটার কি আমাদের লেশন গুলো কোথায় হয়, স্কিনে ডেভেলপ করে তাই না, হ্যাঁ সাকিব মনে হয় বলতেছে, আনমিউট করে যে বলবে আনমিউট করে বলতে হবে, নাহলে তো আমি শুনতে পাই না, মিউট করা আছে ম্যাম স্কিন স্মেয়ার নিতে পারি, স্কিন হ্যাঁ স্কিন স্ক্র্যাপিং নিব, ঠিক আছে আর কি নিতে পারি নেজাল স্ক্র্যাপিং, তাই না নেজাল স্ক্র্যাপিং নিব, স্কিন স্ক্র্যাপিং নিব, হ্যাঁ তো এইটা নিব আমরা, নিয়ে আমরা কি করব প্রথমে এটা আমরা এই স্টেনিং করব, তো এটা কি আমরা কি স্টেনিং করব জিল নেনসেন, তাই না, তো এটা জিল নেনসেন আমরা বলি না, এটার জন্য আমরা কি মডিফাইড জিল নেনসেন, এখানে কি বলবো মডিফাইড জিল নেনসেন স্টেনিং, ঠিক আছে মডিফাইড জিল নেনসেন স্টেনিং কেন বলতেছি, কারণ আমরা এখানে যে সালফিউরিক অ্যাসিডটা ইউজ করি এখানে আমরা কনসেন্ট্রেশন হলো 5% সালফিউরিক অ্যাসিড, আমরা কিন্তু মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের ক্ষেত্রে ওইখানে কত পার্সেন্ট ইউজ করছি 20% সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ আর এখানে আমরা ইউজ করব হলো 5% সালফিউরিক অ্যাসিড, এটা ওয়াশিং এর জন্য 5% সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয়, এই জন্য এটাকে আমরা মডিফাইড জিল নেনসেন স্টেনিং বলি। আর বোঝা গেছে, এটা কিন্তু কোশ্চেন করবে why it's called modified জিল নেনসেন staining because of concentration of the sulfuric acid, yes here use 5% sulfuric acid, okay
আচ্ছা, তাহলে এই স্টেইনিং করার পর আমরা যখন আন্ডার দ্য মাইক্রোস্কোপে আমরা কি দেখতে পাবো এখানে? আমরা এখানে দেখতে পাবো যে তোমার অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই, ঠিক আছে? এই অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই উইদিন দ্য লিপিড লেডেন ম্যাক্রোফেজেস, যেগুলোকে আমরা বলি কি ফোম সেলস কন্টেনিং মেনি অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই। তাহলে অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই উইদিন দ্য লিপিড লেডেন ম্যাক্রোফেজেস, ইট ইজ কল্ড ফোম সেলস। তো এটা দেখবো একটা। আর এখানে আমরা এটা কালচার তো করা যায় না, আগেই বলে দিছি প্রপার্টির মধ্যে, সো কালচার করে আমরা কিছু পাবো না। আর আমরা এটা যেটা আমরা কি করতে পারি, এই সেরোলজিক্যাল টেস্ট করতে পারি। হ্যাঁ, সেরোলজিক্যাল টেস্টটা কি? এটা আমরা ফর আইজিএম এগেইনস্ট দ্য ফেনোলিক গ্লাইকোলিপিডস সেরোলজিক্যাল টেস্ট কি করি? তাহলে আমরা সেরোলজিক্যাল টেস্ট অ্যান্টিজেন অ্যান্টিবডি দেখি, তাই না? তো ফর আইজিএম এগেইনস্ট দ্য ফেনোলিক গ্লাইকোলিপিড সেরোলজিক্যাল টেস্ট তাহলে কি? আইজিএম এগেইনস্ট দ্য ফেনোলিক গ্লাইকোলিপিড। এবং এটা আমরা লেপ্রোসি কিন্তু এটা দিয়ে দেখা যায় না, ডায়াগনোসিস করা যায় এটা দেখি সেরোলজিক্যাল টেস্টের মধ্যে। আর কনফার্মেটরি যেটা আমরা করব কি? পলিমারেজ চেইন রিঅ্যাকশন পিসিআর। হ্যাঁ, এটা আমরা পিসিআরটা হলো আমাদের সবচেয়ে বেশি স্পেসিফিক এবং সেনসিটিভ টেস্ট, ঠিক আছে? তো এই কয়েকটা টেস্ট। আর এখানে কিছু ওই যে আমরা বলি যে আর দরকার নেই আমাদের, আর ওই বায়োপসি ম্যাটেরিয়াল নেই। তো এই বায়োপসি যখন আমরা লেপ্রোসির জন্য যখন বায়োপসি ম্যাটেরিয়াল নেই, এই বায়োপসি ঠিক আছে, একটা কি এবং দুইটাই নিই আইব্রো থেকে, আর একটা হলো আমরা নেজাল স্ক্রেপিং। এই টোটাল 5টা যখন আমরা বায়োপসি করব তখন এক্সট্রা স্পেসিমেন 5টা কিনি, সরি 5টা আর কি স্যাম্পল নেব, যেটা আমরা ফোম সেল বলি। এরপরে আমরা কি করব? সেরোলজিক্যাল টেস্ট ফর আইজিএম। এটা আমরা কার জন্য? ফর লেপ্রোমেটাস লেপ্রোসি ডায়াগনোসিস করার জন্য। এটা দিয়ে টিউবারকুলার লেপ্রোসি কিন্তু ডায়াগনোসিস করা যায় না। আর আমরা কি মোস্ট স্পেসিফিক যেটা, সেটা কি হলো? পলিমারেজ চেইন রিঅ্যাকশন পিসিআর। আর কি করব? হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। ঠিক আছে, বোঝা গেছে? এই এখন আমরা দেখি এখন ট্রিটমেন্টে চলে যায়। ট্রিটমেন্টে আমরা এখানে কি কি, সরি আর কি আমার বলবো, লেপ্রোমিন টেস্ট, লেপ্রোমিন স্কিন টেস্ট, যেটা আমরা যেমন টিউবারকুলোসিসে ইউজ করি। এটা আমরা কি করি? ইন্ট্রাডার্মালি দিয়ে দিই। দিয়ে আফটার 48 to 72 আওয়ার্স পর আমরা কি করি? এটা অবজার্ভ করি, ইনডিউরেশনটা দেখা হয়, ঠিক আছে? ওই সেম একই রকম। তো এটার ইন্টারপ্রিটেশন কি হতে পারে? একটা পজিটিভ এবং একটা নেগেটিভ। কিন্তু আমি এটা বলে দিচ্ছি, এটা আমরা লেপ্রোমিন টেস্টটা ইউজ করি কিসের জন্য? নট ফর ডায়াগনস্টিক পারপাস, এটা আমরা ইউজ করি ফর প্রগনোস্টিক পারপাস। একটা পেশেন্টের আমরা কি এরকম হতে পারে, একটা পেশেন্টের আগে নেগেটিভ ছিল, এখন আমরা একবার করে নিছি, দেখলাম যে নেগেটিভ আসছে, এখন আমরা পরে আবার করলাম, পরে এখন দেখতেছি যে কি আসছে? পজিটিভ আসছে। তার মানে কি? এটা আমাকে কি করে? এটা আমাকে ইন্ডিকেট করে যে পেশেন্টের সেল মিডিয়েটেড ইমিউনিটিটা সে রিগেইন করছে, আমার ট্রিটমেন্টে সে রেসপন্স করতেছে, ঠিক আছে? আমরা ট্রিটমেন্ট শুরু যখন করবো তখন একটা লেপ্রোমিন টেস্ট আমরা করে ফেলি, দেখলাম যে তার নেগেটিভ হয়ে আছে, তাই না? এখন আমরা আবার এই ট্রিটমেন্টের রেসপন্সটা দেখার জন্য পরে আবার আমরা লেপ্রোমিন টেস্ট করবো, করে যদি দেখি যে এটা পজিটিভ আসছে, তার মানে কি? পেশেন্টের করছে, রিস্টোর হচ্ছে, আমার পেশেন্টটা ভালোর দিকে যাচ্ছে এখন, ঠিক আছে? মানে আমার ব্যাসিলাই কিন্তু কমে যাচ্ছে। তো এটা ফর প্রগনোস্টিক পারপাস, নট ফর ডায়াগনস্টিক পারপাস, ঠিক আছে? বোঝা গেছে? এই যে আমরা এখন ট্রিটমেন্টে যাবো। হ্যাঁ, ট্রিটমেন্টে আমরা কি 3টা ড্রাগ এখানে ইউজ করি, একটা কি ড্যাপসন, আর ইউজ করা হয় হলো রিফাম্পিসিন, আর হলো ক্লোফাজিমিন। এখন আমরা টিউবারকুলার লেপ্রোসি যেটা, তো এখানে আমরা ইউজ করি হলো ড্যাপসন এবং রিফাম্পিসিন, এই কম্বাইন্ড। কারণ এখন যেহেতু আমাদের ড্রাগ রেজিস্ট্যান্স অনেক বেশি, এই জন্য আমরা কম্বাইন্ড থেরাপি দেই। এবং এটা কতদিন? টিউবারকুলার লেপ্রোসি ট্রিটমেন্টটা হলো 6 থেকে 12 মাস। হ্যাঁ, 6 থেকে 12 মাস সেটা ট্রিটমেন্ট করা হয়। তাহলে আমরা এখানে কি দিই? রিফাম্পিসিন এবং ড্যাপসন। আর লেপ্রোমেটাস লেপ্রোসি যেটা, সেটার ক্ষেত্রে আমরা কি করি? সেটার ক্ষেত্রে আমরা দিই আরেকটা ড্রাগ অ্যাড করি এর সাথে, সেটা কি?
আর একটা দিই ক্লোফাজিমিন। এটার ট্রিটমেন্ট ডিউরেশনটা কত? এটা ট্রিটমেন্ট ডিউরেশনটা হলো আমার 12 থেকে 24 মাস। ঠিক আছে? আচ্ছা, অনেকের ক্যামেরা বন্ধ। শ্যামা আচার্যি বলো তো একটু আমাকে ট্রিটমেন্টটা বলো। ক্যামেরায় আসো। আছো শ্যামা আচার্যি নাকি আচারিয়া? আনমিউট করো। হ্যালো, কই চলে গেল শ্যামা? নাই নাকি? আচ্ছা, শ্রীবিকা বলো তো ট্রিটমেন্টটা বলো তো আমাকে। ট্রিটমেন্ট অত বেশি ইম্পর্টেন্ট না, আমি জাস্ট তোমাদের অ্যাটেনশন কেমন আছে এটা শুনো। Since ma'am, Dapsone plus rifampicin is given for 6 to 12 months, and for lepromatous leprosy, rifampicin plus Dapsone plus clofazimine is given for ma'am 12 to 24 months. 24 months, গুড। ওকে, আমরা এটার প্রিভেনশন এখন কি করব? প্রিভেনশন এর কোনো ভ্যাকসিন নাই, সো আমাদেরকে কি করতে হবে? পেশেন্ট ইজ ডায়াগনোসড এন্ড আইসোলেটেড and treatment should be started. এটাই। আচ্ছা, ঠিক আছে, এই হলো আমাদের লেপ্রোসি। আমরা এখন নেক্সট যেটা অর্গানিজম পড়বো সেটা হলো ইন্টারসেলুলার আরো অর্গানিজম যেগুলো আছে, ক্লামাইডিয়া, জিকেটসি এন্ড মাইকোপ্লাজমা। তো আমরা এখন ক্লামাইডিয়া পড়বো। আচ্ছা, ক্লামাইডিয়া যেটা সেটা তাহলে যেমন কি, এটা একটা অব্লিগেট ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া। অব্লিগেট ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া মিনস, আমি কালকে থেকে বলতেছি, অব্লিগেট ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া মিনস এটা অবশ্যই সেলের মধ্যে গ্রো করবে। সেলের বাইরে এটা রেপ্লিকেট করে না। এক্সট্রা সেলুলারি এটা রেপ্লিকেট করে না, উইদিন দ্য সেল সে হলো রেপ্লিকেট করে। তো আজকে পার্টিসিপেন্ট কত? পার্টিসিপেন্ট তো খুবই কম, 22। এত স্টুডেন্টের মধ্যে তোমাদের 158 পার্টিসিপেন্ট, এত কম। আচ্ছা, যারা আছো সবাই ক্যামেরা অন করে থাকো। হ্যাঁ, ক্যামেরা অফ করো। সবাইকে তার করতেছি না আমি, ভয় করলে হয়। ফয়সাল আহমেদ জয়, ক্যামেরা অন করো, ক্যামেরা অন করো, সবাই ক্যামেরা অন করো। সাদিয়া শক্তি, ফয়সাল, ক্যামেরা অন করো, ভয়ের কিছু নেই। না পারলে আবার বলে দিব, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, আমরা ক্লামাইডিয়া, তাহলে এটা কি? এটা অব্লিগেট একটা ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া। এটা আমরা কি, এটা কালচার করা যায় না ইন আর্টিফিশিয়াল মিডিয়া, এবং আমরা ভাইরাল সেল লাইনও এটাকে আমরা কালচার করতে পারি। ঠিক আছে, তার ক্যারেক্টারিস্টিক্স তাহলে কি, এটা একটা অব্লিগেট একটা ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া, এবং এটা আমরা এটা আর্টিফিশিয়াল মিডিয়া মানে আমরা সেল কালচার করতে পারি না, কিন্তু ভাইরাল সেল লাইনে এটা আমরা কালচার করতে পারি। ঠিক আছে, এবং এটার ক্যারেক্টারিস্টিক আরো কি আছে? তাদের একটা রিজিড সেল ওয়াল আছে, বাট they have rigid cell wall but do not have peptidoglycan layer, and therefore they resemble like gram-negative bacteria, but they do not have like murin layer, like muramic acid, but lack of muramic acid. Okay, তাদের তাহলে পেপটিডো একটা রিজিড সেল, they have rigid cell wall but do not have peptidoglycan layer, that's why they look like gram-negative bacteria but lack of muramic acid. And এগুলো এদের যে মাল্টিপ্লিকেশন, এদের একটা লাইফ সাইকেলটা কিন্তু একটু ডিফারেন্ট। হ্যাঁ, এদের যেটা লাইফ সাইকেলটা, যেটা এটা একটা রেপ্লিকেটিভ সাইকেলটা অন্য আদার্স ব্যাকটেরিয়া থেকে একটু ডিফারেন্ট। এদের যেমন এটা বলতেছে কি একটু, যে এদের লাইফ সাইকেলটা শুরু হয় একটা এক্সট্রা সেলুলার মেটাবলিক্যালি ইনার্ট স্পোর লাইক সাবস্টেন্স হুইচ ইজ কল্ড এলিমেন্টারি বডি।
a elementary body which infects the, at first it infects the cell, then it enters into the cell. Within the cell, it converted into a reticulate body. At first, কি হলো? At first, একটা extracellular spore like substance which is called elementary body, ওইটা আমাদের কি করে ইনফেক্ট করে সেলকে। After infect the cell, it enters into the cell and then it's converted into reticulate body. This reticulate body then multiplies and মাল্টিপ্লাই করে এটা বাইনারি ফিশনের মাধ্যমে মানে অনেক মাল্টিপ্লাই মানে কনভার্টেড ইনটু দেন এটা তোমার সেলের মধ্যে যে রেটিকুলেট বডি যে কনভার্ট হলো এই রেটিকুলেট বডিটাই তখন এটা আবার কি করে সে মাল্টিপ্লাই করে মানে কিসের মধ্যে বাইনারি ডিভিশনের মাধ্যমে এটা মাল্টিপ্লাই করে তখন এটা কি ফর্ম করে অনেকগুলো ডটার রেটিকুলেট বডি, ঠিক আছে? এই ডটার রেটিকুলেট বডিগুলো দেন কনভার্টেড হয়ে আবার ফর্ম করে কি এলিমেন্টারি বডি, ঠিক আছে? এই এলিমেন্টারি বডিগুলো তখন আবার কি হয়, এগুলো তোমার হলো যে সেল থেকে তখন এগুলো রিলিজ হয়ে এগুলো তখন ইনফেক্ট করে আবার নতুন সেলকে। বোঝা গেছে? এদের একটু রেপ্লিকেটিভ সাইকেলটা একটু আলাদা। তো আমি যেটা বললাম যেটা কি, তাহলে প্রথমে যেটা একটা এক্সট্রা সেলুলার একটা স্পোর লাইক একটা সাবস্টেন্স যেটাকে আমরা বলি কি এলিমেন্টারি বডি, এই এলিমেন্টারি বডিটা ইনফেক্ট করে সেলকে। সেলের ভিতর ঢুকে গেলে তখন সে কনভার্টেড হয়ে যায় একটি এই এলিমেন্টারি বডি থেকে কনভার্ট হয়ে যায় রেটিকুলেট বডি। এই রেটিকুলেট বডিগুলো তখন কি করে মাল্টিপ্লাই করে অনেকগুলো ডটার সেল তৈরি করে বাইনারি ফিশনের মাধ্যমে। এই রেটিকুলেট বডি অনেকগুলো তৈরি হয়, সেগুলো আবার পরে কি হয় কনভার্টেড হয় মানে ম্যাচিউর হয়, কনভার্টেড হয়ে তখন এটা আবার এলিমেন্টারি বডিতে ফর্মেশন করে। এই মাল্টিপল যে এলিমেন্টারি বডিগুলো তখন কি হয় রিলিজ হয়ে যায় সেল থেকে রিলিজ হয়, তখন এটা আবার নতুন সেলগুলোকে সে ইনফেক্ট করে। এন্ড বাই দিস টাইম যখন এই রেপ্লিকেট করে ওই যে সাইট অফ জায়গাতে ওই সেখানে আবার কি হয় করে এরা ইনক্লুশন বডি ফর্মেশন করে, যেটা আমাদের কিনা এই ল্যাবরেটরি ডায়াগনোসিসের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই ইনক্লুশন বডিগুলো আমরা ইন দ্য সাইটোপ্লাজমে এই ইনক্লুশন বডিগুলো আমরা দেখে আমরা এটাকে ডায়াগনোসিস করি। বুঝা গেছে ক্লামাইডিয়া? এবং এর স্ট্রাকচারে আবার কি আছে, এর কিছু লাইপোপলিস্যাকারাইড আছে যেগুলো আমরা ওই ল্যাব ডায়াগনোসিসের জন্য আমাদের ইম্পর্টেন্ট কিছু প্রোটিন স্পেসিফিক অ্যান্টিজেন আছে, কিছু লাইপোপলিস্যাকারাইড অ্যান্টিজেন আছে যেগুলো আমরা এই তোমার হলো যে কমপ্লিমেন্ট ফিজিশিয়ান টেস্ট, ইমিউনোফ্লুওরেসেন্ট টেস্টের মাধ্যমে আমরা এগুলোকে আমাদের ল্যাবরেটরি পারপাজে ইউজ করা হয়। এখন এই ক্লামাইডিয়া এখন ক্লামাইডিয়ার স্পেসিস এটা আমরা তিনটা ভাগে ভাগ করি, একটা ক্লামাইডিয়া ট্রাকোমাটিস, ক্লামাইডিয়া নিউমোনিয়া আর একটা কি ক্লামাইডিয়া সিটাকি। তাহলে তিনটা টাইপস, কয়টা? তিনটা, ক্লামাইডিয়া ট্রাকোমাটিস, ক্লামাইডিয়া সিটাকি এন্ড ক্লামাইডিয়া নিউমোনি। তো এই ক্লামাইডিয়া ট্রাকোমাটিস যেটা এটা কিন্তু ডিফারেন্ট ওয়েতে এটা কিন্তু ট্রান্সমিশন হয়। ক্লামাইডিয়া ট্রাকোমাটিস যেটা সেটা কি এটা সেক্সুয়াল রুটে মোড অফ ট্রান্সমিশন কি এটা সেক্সুয়ালি ট্রান্সমিট করতে পারে। আরেকটা কি এটা হলো যে পেরিনেটাল ট্রান্সমিশন বলে। পেরিনেটাল ট্রান্সমিশন মানে কি ডিউরিং ডেলিভারি ফ্রম বার্থ ক্যানেল টু এটা মাদার থেকে ফিটাসের কাছে এটা ট্রান্সমিট হয়, ঠিক আছে? আর কি হতে পারে এটা এই ফিঙ্গার টু এই যখন হলো যে আয়ে টাচ করা হয়, ফিঙ্গার টু আয়ের মাধ্যমে এটা আয়ে ইনফেকশন করে। এবং ফোমাইট যে আছে এই ফোমাইট থেকে ফিঙ্গারের মাধ্যমে এটা আয়ে এটা হলো যে তোমার এই ট্রান্সমিশন হতে পারে। আর ক্লামাইডিয়া সিটাকি এটা কিভাবে ট্রান্সমিট হয়? ক্লামাইডিয়া সিটাকি করে কি সিটাকোসিস। তার আগে বলে নি ক্লামাইডিয়া নিউমোনি যেটা, ক্লামাইডিয়া নিউমোনি করে কি নিউমোনিয়া, অ্যাটিপিক্যাল নিউমোনিয়া করে। হ্যাঁ, তো এই ক্লামাইডিয়া নিউমোনি যেটা নিউমোনিয়া এটা আমাদের রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে এটা ট্রান্সমিশন হয়, ঠিক আছে, রেসপিরেটরি রুটে। আর ক্লামাইডিয়া সিটাকি যেটা সেটাও নিউমোনিয়া করে, এটা লাইক নিউমোনিয়া। আর এটা হলো যে তোমার এই অ্যাটিপিক্যাল নিউমোনিয়া টাইপের সিমটম করে। এবং এটা হলো যে কিভাবে ছড়ায়, এটা হলো যে কি বার্ড ফিসেস, আমরা যে পিজিয়ন তারপরে যে পোল্ট্রি, হ্যাঁ, এই বার্ড গুলোর এই ফিসেস, ড্রাইড ফিসেস থেকে এইভাবে করে হিউম্যানে ট্রান্সমিট হয়, ঠিক আছে? বুঝা গেছে ট্রান্সমিশন গুলো? তাহলে ক্লামাইডিয়া ট্রাকোমাটিসের ট্রান্সমিশন তাহলে কি ও কিন্তু অনেক ভাবে ট্রান্সমিট করে, সেক্সুয়ালি ট্রান্সমিট করতে পারে, তারপরে পেরিনেটাল ট্রান্সমিশন হতে পারে, তারপরে কি মানে টাচের মাধ্যমে এটা হয়ে যেতে পারে, ঠিক আছে? আর যেটা ক্লামাইডিয়া নিউমোনি সেটা তাহলে কি রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে হচ্ছে নিউমোনি। আর ক্লামাইডিয়া সিটাকি যেটা তাহলে সেটা কি এটা বার্ডের ফিসেস থেকে অ্যারোসোলাইজ হয়ে এটা ট্রান্সমিশন হচ্ছে।
বুঝা গেছে? তাহলে ওই দুটা কিন্তু আমাদের কি করতেছে নিউমোনিয়া, অ্যাটিপিক্যাল নিউমোনিয়া করতেছে, ক্লামাইডিয়া নিউমোনিয়া এবং ক্লামাইডিয়া সিটা কি। আর ক্লামাইডিয়া ট্রাকোমাটিস কিন্তু ভ্যারাইটি অফ ডিজিজ করে, এবং ক্লামাইডিয়া ট্রাকোমাটিস যেটা এর কিন্তু ইমিউনোলজিক্যাল টাইপ আছে অনেকগুলো, অ্যাবাউট 15 ইমিউনোলজিক্যাল টাইপস আছে। এটা গ্রুপ করা হচ্ছে কি রকম, ইমিউনোলজিক্যাল গ্রুপ এ থেকে এল পর্যন্ত, হ্যাঁ, অ্যালফাবেটিক্যালি এ থেকে এল পর্যন্ত। এর মধ্যে এ বি সি যেটা, এগুলো কি করে, এই এ বি সিটা ইনফ্লামেশন ইন দা আই, হ্যাঁ, যেটা আমার কি করতেছে ইনফ্লামেশন ইন দা আই ট্রাকোমা। তো এটা কি করে, এবং ইভেন কি ব্লাইন্ডনেসও সে করে ফেলতে পারে, হ্যাঁ, এবিসি। তাহলে এই তিনটা গ্রুপ তাহলে কি করতেছে আমার ইনফ্লামেশন ইন দা আই, এবং সিভিয়ারলি সে সিভিয়ার ফর্মে গিয়ে সে ব্লাইন্ডনেসও করতে পারে। আর যেটা আছে পরের গ্রুপ, যেটা ডি থেকে কে, ফ্রম ডি টু কে, দ্যাট কজেস এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এখন এই যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, ক্লামাইডিয়া ট্রাকোমাটিস, এটা অ্যাবাউট 90% এসটিডির মধ্যে, অ্যাবাউট 90% তো এসটিডির মধ্যে দেখা যায় যে 50%ই হলো নন গণকক্কাল ইউরেথাইটিস, হ্যাঁ, আর আপ টু 30% হলো গণকক্কাল ইউরেথাইটিস। দ্যাট মিনস দ্যাট আর কো-ইনফেক্টেড উইথ নেসেরিয়া গনোরি। ঠিক আছে, কো-ইনফেকশন থাকে উইথ নেসেরিয়া গনোরির সাথে, হ্যাঁ, বোঝা গেছে? ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর যেটা আমাদের পরের গ্রুপ যেটা আছে, ডি থেকে কে বললাম, আর L1, L2 এবং L3, এই তিনটা এই গ্রুপটা কি করে, এগুলো করে হচ্ছে লিম্ফোগ্রানুলোমা ভেনেরিয়াম। ঠিক আছে, এই L1, L2 এবং L3 এগুলো কি করে, লিম্ফোগ্রানুলোমা ভেনেরিয়াম। and 50% সার্ভিসাইটিস কেসেস আর ডিউ টু ক্লামাইডিয়া ট্রাকোমাটিস। ঠিক আছে, সার্ভিসাইটিস যে আমরা দেখি এর মধ্যে 50%ই হয় ডিউ টু ক্লামাইডিয়া ট্রাকোমাটিস, and that may leads to metaplasia, CS cervix and PID. Up to 50% cervicitis due to chlamydia trachomatis, and it may leads to metaplasia, CS cervix and PID. এখন in case of newborn যেটা যেটা পেরিনেটাল ট্রান্সমিশন হয়, সেই ক্ষেত্রে তাদের কি ইয়ে হয়, কনজাংটিভাইটিস, তাই না? কনজাংটিভ মানে এটা হলো যে ওই বার্থ ক্যানেলে ডিউরিং ডেলিভারি বাচ্চার একটা দেখা যায় যে 7 থেকে up to 7 to 12 days, within 7 to 12 days after delivery, there is an inclusion conjunctivitis development, a purulent discharge within the eye in babies. And they can also develop in some cases after 2 to 12 weeks. এটা বলে যে chlamydial pneumonia after birth, আর যেটা within 12 days এর মধ্যে সেটা হলো কি, এটা হলো ইনক্লুশন কনজাংটিভাইটিস। দেখা যায় যে বাচ্চার চোখে, বেবিদের আইজে অনেক পুরুলেন্ট ডিসচার্জ পাওয়া যায়, হ্যাঁ, তো এটা জেনিটাল ট্র্যাক্ট থেকে বাচ্চার আয়ের মধ্যে এটা চলে যায়, হ্যাঁ। আর একটা আছে যেটা যে আমরা যে গ্রুপ ডি থেকে কে, হ্যাঁ, ডি টু কে, এইটা যেটা বললাম যে আমরা কি করে, এটা এসটিডি করে, এবং আরেকটা কি করে, একটা অটো ইমিউন একটা ডিজিজ করে, দ্যাটস নেম ইজ রিটার্স সিনড্রোম। ওকে, এই রিটার্স সিনড্রোম, এটা ফিচার্সটা কি, হুইচ ইজ ক্যারেক্টারিস্টিক্স বাই আর্থাইটিস, কনজাংটিভাইটিস অ্যান্ড ইউরেথাইটিস। ঠিক আছে, তো এটা এখন একটা এটার ইয়েটা কি, এখানে কেন এইরকম একটা ডিজিজ হচ্ছে, তো এখানে যেটা বলতেছে ডিউ টু ক্রস রিয়াক্টিং অ্যান্টিবডি, যখন আফটার ক্লামাইডিয়াল ইনফেকশন এখানে যে অ্যান্টিবডিটা তৈরি হয়, এই অ্যান্টিবডিটা কি করে, ক্রস রিয়াক্ট করে উইথ দ্য অ্যান্টিজেন অফ দ্য উইদিন দ্য ইউরেথ্রা, কনজাংটিভা অ্যান্ড দ্য জয়েন্ট। দিজ আর অ্যান্টিজেনিক সিমিলারিটির কারণে তারা ক্রস রিয়াক্ট করে। ঠিক আছে, ডিউ টু অ্যান্টিজেনিক সিমিলারিটি, এই ক্রস রিয়াক্টিং হয়ে এই একটা, কারণ আমাদের অটোইমিউন ডিজিজ মানে এটা তোমরা তো মনে হয় পড়ছো, স্যার পড়াইছো, অটোইমিউন ডিজিজ মিন্স কি, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন। ঠিক আছে, তো এখানে এই ক্রস রিয়াক্টিং অ্যান্টিবডি হয়, যার কারণে অ্যান্টিজেনিক সিমিলারিটির কারণে দেখা যায় যে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়। এই ডিজিজটার নাম হচ্ছে কি, রিটার্স সিনড্রোম। ঠিক আছে, এই গেল হলো এই ক্লামাইডিয়ার ট্রাকোমাটিসের হলো এই ডিজিজ, এবং ও কিন্তু ভ্যারাইটি অফ ডিজিজ তৈরি করে, বুঝা গেছে? এবং সে তার অনেকগুলো ইমিউনোলজিক্যাল টাইপ আছে, এবং এই ইমিউনোলজিক্যাল টাইপ অনেক থাকার কারণে দেখা যাচ্ছে সে ডিজিজও করে, অনেক রকমের ডিজিজ, ভ্যারাইটি অফ ডিজিজ। এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়, যার কারণে দেখা যায় যে এসটিডি করে, আইসে ইনফ্লামেশন হয়, সেখানে
সে ইভেন ব্লাইন্ডনেসও তৈরি করে, পেরিনেটাল ট্রান্সমিশন হয়, বাচ্চার কনজাংটিভাইটিস হয়, অটোইমিউন ডিজিজ তৈরি করে। ঠিক আছে, বুঝা গেছে? এখন যেটা আমার ক্লামাইডিয়া নিউমোনিয়া, এটা আমি বলে ফেলছি, যেটা আমাদের কি করে, নিউমোনিয়া করে, তাই না? আর ক্লামাইডিয়া সিটা কি যেটা, সেটা তোমার কি করে, এটাও নিউমোনিয়া করে। এবং এটা হলো যে আমাদের কিসের মাধ্যমে ছড়ায়, এটা হলো যে বার্ডের ফিসেসের মাধ্যমে। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা এটা ডায়াগনোসিসে যাই। ল্যাবরেটরি ডায়াগনোসিসে যেটা যাই, তাহলে আমরা স্যাম্পল নিব কি অ্যাকর্ডিং টু সিমটম, তাই না? অ্যাকর্ডিং টু ডিজিজ অনুযায়ী। যদি আমার এই কনজাংটিভাইটিস হয়, তাহলে আমার এখানে নিতে হবে যে কনজাংটিভাল ডিসচার্জ। যদি ইউরেথাইটিস হয়, তাহলে ইউরেথ্রা। এবং ইউরেথাইটিসের ক্ষেত্রে যেটা আমাদের কি হয়, এটা কি ভিগোরাস একটা রাবিং করতে হয়, ইউরেথ্রার উপর মেসেজ দিতে হয়, ভিগোরাস রাবিং করে আমাদের নিতে হয়। কারণ আমাদের এখানে দরকারটা কি, এই এপিথেলিয়াল সেলটা দরকার। ঠিক আছে, এই জন্য এটা একটু রাবিং করতে হয়। আর যদি নিউমোনিয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি নিব, স্পুটাম নিব। তো এরকম অ্যাকর্ডিং টু সাইট অফ ইনফেকশন আমরা নিব। তারপরে এটা কি আমরা কি গ্রাম স্টেন করতে পারবো? এটা গ্রাম স্টেন নেয় না, তাই না? এটা গ্রাম স্টেন করা যায় না। তো এটা আমরা কি স্টেন করি, এটা স্পেশাল যেটা, সেটা কি জিমসা স্টেন। তো জিমসা স্টেন করলে কি পাবো আমরা, ওই যে ইনক্লুশন বডি যেটা বলছিলাম, এই ইনক্লুশন বডিটা আমরা এখানে দেখতে পাবো। হ্যাঁ, এখানে আমরা রেটিকুলেট বডি, তারপর এলিমেন্টারি বডি, এগুলো আমরা দেখতে পাই। তারপরে এখন আমরা কি, এটা আমরা কোথায় দেখবো, ইমিউনোফ্লুওরেসেন্স মাইক্রোস্কোপিতে। ঠিক আছে, জিমসা স্টেন করে আমরা ইমিউনোফ্লুওরেসেন্স মাইক্রোস্কোপিতে দেখলে তো এই রেটিকুলেট বডি, এলিমেন্টারি বডি, এগুলো আমরা দেখতে পাবো। আর মোস্ট স্পেসিফিক টেস্ট যেটা আমাদের কি, পিসিআর, তাই না? আমরা ডিএনএটা ডিটেকশন করব। আর কিছু সেরোলজিক্যাল টেস্ট আছে, যেগুলো আমি বলছিলাম এই স্ট্রাকচারে পড়ানোর সময়। সেরোলজিক্যাল টেস্টের মধ্যে কি, আমরা যে অ্যান্টিজেন ডিটেকশন করব, কারণ এটা হলো লাইপো, ওই যে তোমার ওর স্ট্রাকচার যে প্রোটিন আছে, লিপিড আছে, এগুলো আমরা কিভাবে ওই ইমিউনো ফ্লুওরেসেন্স টেস্টের মাধ্যমে দেখতে পারি, কিংবা কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্টের মাধ্যমে এটা আমরা করতে পারি। তো বোঝা গেছে, এই হলো মোটামুটি। আর যেটা ট্রিটমেন্টে আমরা কি দিই, ট্রিটমেন্টে যে টেট্রাসাইক্লিন, তারপর হলো ডক্সিসাইক্লিন, আর মানে ম্যাক্রোলিড গ্রুপের অ্যাজিথ্রোমাইসিন দেওয়া হয়। অ্যাজিথ্রোমাইসিন আমরা কিসের জন্য দিই, কারণ হলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, ওই যে গণকক্কাল আমরা বলি না যে কো-ইনফেকশন হিসেবে থাকে নেসিরিয়া গনোরি, যার কারণে আমরা অ্যাজিথ্রোমাইসিনটা এখানে আমরা দেই। বুঝা গেছে? এই মোটামুটি আর কি আমাদের ক্লামাইডিয়া। বুঝা গেছে তো না ক্লামাইডিয়া? ম্যাডাম ট্রিটমেন্টটা আরেকবার বললে একটু ভালো হতো। ট্রিটমেন্টে আমরা যে টেট্রাসাইক্লিন দেই, ডক্সিসাইক্লিন দেই, আর অ্যাজিথ্রোমাইসিন ইউজ করি। তো টেট্রাসাইক্লিন খুব বেশি এখন ইউজ করা হয় না, ডক্সিসাইক্লিনটা ভেরি মাচ ইফেক্টিভ। আর অ্যাজিথ্রোমাইসিন যেটা আমরা দেই, অ্যাজিথ্রোমাইসিন এটা আমরা যে কো-ইনফেকশন থাকে, তো গণকক্কাল যেহেতু যে আমরা নেসিরিয়া গনোরি থাকে, কো-ইনফেকশন বললাম না, তারপর 30% ক্ষেত্রে আমাদের কি এসটিডি কি হয়, কো-ইনফেকশন উইথ নেসিরিয়া গনোরি, যার কারণে দেখা যায় যে ক্লামাইডিয়াও আছে, আবার ইয়েও আছে, এই নেসিরিয়া গনোরি দিয়েও কো-ইনফেকশন হয়ে যাচ্ছে, যার কারণে আমরা কি দেই এখানে, এই অ্যাজিথ্রোমাইসিন দিয়েও আমরা ট্রিটমেন্ট করি। ঠিক আছে, সেখানে এটা আমরা বেটার রেজাল্ট পাই। বোঝা গেছে এবার? জি ম্যাডাম। ট্রিটমেন্ট তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট জেনে রাখার জন্য। হ্যাঁ, আমাদের দরকার হলো যে এই ডিজিজ গুলা, এই ক্লামাইডিয়া ট্রাকোমাটিস কি কি ডিজিজ করে, ক্লামাইডিয়া ট্রাকোমাটিস এর তোমার কিন্তু এগুলা কিন্তু ধরবে, এই এই গ্রুপ গুলা এ থেকে এল পর্যন্ত। হ্যাঁ, এগুলো আমার জানতে হবে, এগুলো ভুল করা যাবে না। ঠিক আছে, আমি কিন্তু ভালোভাবে পড়াই দিলাম, এগুলো পরীক্ষার সময় খুব ভালো করে বলবা। এগুলো বলতে পারলে দেখবে যে অনেক, এগুলো পরের দিকেই জিজ্ঞাসা করে, আগে মেন যেগুলো অর্গানিজম সেগুলোই জিজ্ঞাসা করে। এবং এখান থেকে খুব বেশি এই আমাদের ডিজিজ গুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে কি কি ডিজিজ হয়, এদের মোড অফ ট্রান্সমিশনটা কি। ক্লামাইডিয়া খুব ইম্পর্টেন্ট কেন, এটা হলো যে তোমার সব রুটে ট্রান্সমিশন হয়ে যাচ্ছে, তাই না? এই যে সেক্সুয়ালি হয়, তারপরে পেরিনেটাল হয়, এই জন্য এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, এখন আমরা যে রিকেটশিয়াতে যাই। হ্যাঁ, রিকেটশিয়াটাও এটাও কি অব্লিগেট একটা ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া। এটা একটা অব্লিগেট ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া। অব্লিগেট ইন্টারসেলুলার মিনস এটা হলো যে আমার ব্যাকটেরিয়া হলো উইদিন সেলের মধ্যে এটা গ্রো করবে, তাই না? এখন এই যে রিকেটশিয়া আমাদের হলো যে রিকেটশিয়ার হলো যে এটা কি আমাদের হলো যে এগুলো ভেক্টর বোন একটা ডিজিজ। ঠিক আছে, ভেক্টর বোন বলতেছি কারণ এটা হচ্ছে কি যে লাইস, তারপর হলো মাইট, ফ্লিস, এই ভেক্টর গুলো দিয়ে এরা হলো যে ট্রান্সমিট করে, মানে আর্থ্রোপোড। হ্যাঁ, আর্থ্রোপোড বোন ডিজিজ।
এই ভেক্টর গুলো যখন বাইট করে তখন এটা হিউম্যানের কাছে ট্রান্সমিট হয়। ঠিক আছে, তাহলে এটা একটা আমাদেরকে একটা যদি প্রপার্টি বলা হয় তাহলে এটাকে অব্লিগেট একটা ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া এবং এটা একটা কি ভেক্টর বর্ন ডিজিজ এবং দে আর ট্রান্সমিটেড বাই বাইটিং অফ দ্য আর্থ্রোপড মানে ভেক্টর। কি কি ভেক্টর? যেমন টিক্স, মাইটস, লাইস, ফ্লিস, এইসব ভেক্টর। এবং এদের কি রিজার্ভার গুলো কি ম্যাক্সিমামই দেখা যায় যে রিজার্ভার গুলো হচ্ছে অ্যানিমেলস এর মধ্যে। এই জন্য অনেক সময় এটাকে কি জেনেটিক ওয়ান কাইন্ড অফ জেনেটিক ডিজিজ। হ্যাঁ, রিজার্ভার গুলো মেইনলি থাকে কোথায়? এই তোমার হলো যে এই অ্যানিমেলস এর, যেমন ডগস, রডেন্ট, মাইস, এগুলো হচ্ছে এদের রিজার্ভার। অনলি ওয়ান এক্সেপশনাল একটা আছে যেটা, সেটা হলো কি এখানে যে এপিডেমিক টাইফাস ফিভার যেটা করে রিকেটশিয়া প্রোয়াজেকি যেটা, হ্যাঁ, এটার ভেক্টরটা কোথায় থাকে? এটা তো লাইস দিয়ে ছড়ায়, তো এই লাইসটা তো থাকে হলো যে মানুষের হিউম্যান এই যে মানে চুলের মধ্যে আর কি লাইস যার কারণে ওই এই লাইসটা এই জন্য এটা শুধু এক্সেপশনাল, আর বাকি সবগুলো রিজার্ভ এটা হিউম্যানে থাকে, আর বাকি সবগুলো রিজার্ভার হচ্ছে অ্যানিমেল, তাই না? এই এখন যেটা যে আমরা এখানে ক্লাসিফিকেশন করি এটা, হ্যাঁ, এই ক্লাসিফিকেশন করে রিকেটশিয়া এটাকে কি হবে? অ্যাকর্ডিং টু দ্য on the basis of their vectors and the disease they produce, তিনটা গ্রুপ করা হয় এটা, হ্যাঁ। এটা কি একটা স্পটেড ফিভার গ্রুপ, আর একটা আমরা কি বলি টাইফাস গ্রুপ, আর এটা কি আদার্স। এই তিনটা গ্রুপ, একটা স্পটেড ফিভার গ্রুপ, একটা টাইফাস গ্রুপ, আর একটা হলো আদার্স। এই স্পটেড ফিভার গ্রুপ যেটা, সেটা কি ডিজিজ করে? হ্যাঁ, আমাদের ডিজিজ গুলো ইম্পর্টেন্ট জানতে হবে এবং এর স্পেসিস গুলা, হ্যাঁ, রিকেটশিয়ার স্পেসিস। তাই স্পটেড ফিভার যেগুলো করে কি কি ডিজিজ স্পটেড ফিভারের মধ্যে? রকি মাউন্টেন স্পটেড ফিভার, এই ডিজিজটা করতেছে কোন অর্গানিজমটা? রিকেটশি, ঠিক আছে, রিকেটশি যেটা সে করে রকি মাউন্টেন স্পটেড ফিভার। এবং এর ভেক্টরটা কি? টিক্স, এর রিজার্ভার হলো ডগস এবং রডেন্টস, বুঝা গেছে? আর তাহলে কি রকি মাউন্টেন স্পটেড ফিভার এর অর্গানিজমটা কি? রিকেটশি, আর এর ভেক্টর হলো কি? টিক্স, আর এটা রিজার্ভার হলো কি? ডগস এবং রডেন্টস। আর এরপরে যেটা কি? রিকেটশিয়াল পক্স, এর অর্গানিজমটা কি? রিকেটশিয়া আকারি, হ্যাঁ, এবং এর ভেক্টরটা কি? মাইটস। এই মাইটস দিয়ে এটা হলো বাইট করলে তখন এটা হলো ছড়ায়। এবং এর রিজার্ভারটা কে? রিজার্ভার হলো মাইস। এখন আমি এই আমার স্পটেড ফিভার গ্রুপটা চলে গেল, হ্যাঁ। এখন টাইফাস গ্রুপের মধ্যে কি কি ডিজিজ হয়? একটা এপিডেমিক টাইফাস হতে পারে, এন্ডেমিক টাইফাস হতে পারে, আবার কি স্ক্রাব হতে পারে। 3 রকমের ডিজিজ আছে, হ্যাঁ। এখন এপিডেমিক টাইফাসটা এটা কে করে? এই যে রিকেটশিয়া প্রোয়াজেকি, এই রিকেটশিয়া প্রোয়াজেকি যেটা, সেটার ভেক্টরটা কি? লাইস, হ্যাঁ। আর এটা রিজার্ভার কে? হিউম্যান, হ্যাঁ। আর এন্ডেমিক টাইফাস যেটা, সেটা কে করে? রিকেটশিয়া টাইফি। এন্ডেমিক টাইফাসে তাহলে কে করে? ইয়েকে অর্গানিজমকে রিকেটশিয়া টাইফি, হ্যাঁ। এবং এটার হলো আর ভেক্টর যেটা কি? সেটা হলো ফ্লিস, হ্যাঁ। এবং এটার রিজার্ভার হলো কি? রডেন্ট, বুঝা গেছে? আর স্ক্রাব করে কে? রিকেটশিয়া সুসুগামুশি, নামগুলো একটু কঠিন, এগুলো একটু স্পেলিং গুলো করতে হবে তোমাদের, স্পেলিং গুলো একটু দেখে নিবা। রিকেটশিয়া সুসুগামুশি, তো এটার ভেক্টরটা কি? মাইটস, এবং এটারও রিজার্ভার কি? অ্যানিমেলস, রডেন্টের মধ্যে, বুঝা গেছে? হ্যাঁ, আনসুরাস কান্না, আন্ডারস্ট্যান্ড? Okay. And in others groups there is a Q fever which is caused by Coxiella burnetii. In others group there is Q fever which is caused by Coxiella burnetii. Okay, and their reservoir is cattle, sheep and goats. ঠিক আছে? And এই ট্রান্সমিশন যেটা বললাম যে বাই দ্য বাইট অফ দ্য ভেক্টরস, এটা ট্রান্সমিশন হয়। এটা কিন্তু লাইফ সাইকেল যেটা দেখা যায় কি, তোমাদের এটা দরকার নেই লাইফ সাইকেল ধরবেন, আমি জাস্ট জানার জন্য বলছি। লাইফ সাইকেলটা যেটা ভেক্টরের মধ্যেই এদের লাইফ সাইকেলটা এটা চলতে থাকে, মেইনটেইন হয় কোথায়? এই উইদিন দ্য ভেক্টরস, হ্যাঁ। এবং তারপরে এটা দেখুন ট্রান্সমিট হয় বাই দ্য বাইট অফ দ্য ভেক্টরস, বাই দ্য বাইট অফ দ্য আর্থ্রোপডস, উইদিন দেন ইট ট্রান্সমিটেড টু দ্য হিউম্যানস। তো এখানে যেটা কি হয়, প্যাথোজেনিসে যে বাইট করে এটা ইনফেক্ট করে কি? endothelium of the blood vessel. They infect blood vessel. Within the endothelium of the blood vessel, when they bite, then they enters where
and it then causes vasculitis. When causes vasculitis, then its features, which features are developed? It like rash, edema, and because there is capillary permeability become increases. ক্যাপিলারি পারমিবিলিটিটা বেড়ে যায়, যার কারণে এটা কি হয়, দেখা যায় যে স্কিনের যে ভেসেল গুলা সেগুলাতে এরা ইনফেক্ট করে এগুলাতে ইনফ্লামেশন করে, এই ড্যামেজ হয়, যার কারণে দেখা যায় যেখানে র্যাশ ডেভেলপ করে, দেন হেমোরেজ হয়। ঠিক আছে, আমরা কি দেখতে পাবো এই ভাস্কুলাইটিস হলে যে হেমোরেজ হয়েছে, র্যাশ হয়ে গেছে, হ্যাঁ, আমরা এগুলো দেখতে পাই। বুঝা গেছে? এটাই হলো ভাস্কুলাইটিসের ফিচার। ভাস্কুলাইটিসের ফিচার গুলো তাহলে এটা কি হলো, যখন বাইট করলো কি এটা ইনফেক্ট করে ব্লাড এন্ডোথেলিয়াম অফ দ্য ব্লাড ভেসেল, উইদিন দ্য ব্লাড ভেসেল, দেন ব্লাড ভেসেল গুলো তখন কি হয়ে যায়, ব্লাড ভেসেলের পারমিবিলিটি বেড়ে যায়, এবং এর ক্যারেক্টারিস্টিক ফিচার যেটা কি হয়, র্যাশ ডেভেলপ করে, ইডিমা ডেভেলপ করে, এন্ড হেমোরেজ হয়। ঠিক আছে, তো এইটুকু মোটামুটি জানে রাখা। এটা প্যাথোজেনেসিস কখনো ওভাবে করে আসেও না পরীক্ষায়, মানে খুব ভালো করলে হয়তো ধরে, না জানলেও সমস্যা নেই। কিন্তু ডিজিজ গুলো তোমাদের জানতে হবে, যেটা 3টা গ্রুপ আছে, হ্যাঁ, 3টা গ্রুপের মধ্যে একটা হলো স্পটেড ফিভার গ্রুপ, একটা টাইফাস গ্রুপ, আর এটা হলো কি আদার্স গ্রুপ। এই যে ওর স্পেসিস, হ্যাঁ আদার্স গ্রুপ, এই স্পেসিস গুলো যে আছে সেই স্পেসিস অনুযায়ী ডিজিজ গুলো বলতে হবে এবং এদের ভেক্টরস গুলো। ঠিক আছে, এই কয়টা জানলে হবে। এখন ডায়াগনোসিস যেটা আমার এখানে একটা ইম্পর্টেন্ট একটা টেস্ট আছে আমরা করি, এটা হলো কি ওয়েল ফেলিক্স টেস্ট বলে, ওয়েল ফেলিক্স টেস্ট। ঠিক আছে, এটা একটা অ্যাগ্লুটিনেশন টেস্ট বলি। হ্যাঁ, এই অ্যাগ্লুটিনেশন টেস্টটা কি এখানে আমরা ইউজ করি, হিয়ার উই ইউজ দ্য অ্যান্টিজেন অফ দ্য প্রোটিয়াস ভালগারিস। হিয়ার আমরা কি করি, যেটা ক্রস রিয়েক্ট করে উইথ দ্য অ্যান্টিবডি প্রোডিউসড এগেইনস্ট রিকেটশিয়া। এটা দিয়ে আমরা এখানে আমরা প্রোটিয়াস ভালগারিসের অ্যান্টিজেনটা ইউজ করি রিকেটশিয়াটাকে ডায়াগনোসিস করার জন্য। ঠিক আছে, এই ওয়েল ফেলিক্স টেস্টটা একটু জানতে হবে। You should know about well Felix test. Here we use the antigen of Proteus vulgaris, which cross-react with the antibody of the rickettsia. বুঝা গেছে? তো Proteus vulgaris এর অ্যান্টিজেন কি আছে জানো কেউ? OXK, OX19 and OX2 এইগুলো আমরা ইউজ করি। এই অ্যান্টিজেন গুলো এখানে ইউজ করা হয়, OXK, OX2 and OX19। ঠিক আছে, আর এটা ট্রিটমেন্ট আমরা কি ট্রিটমেন্ট দেই হলো কি স্ট্রেপ্টোমাইসিন এন্ড ডক্সিসাইক্লিন। না জানলেও সমস্যা নাই, হ্যাঁ, স্ট্রেপ্টোমাইসিন এন্ড ডক্সিসাইক্লিন। তো রিকেটশিয়া মোটামুটি এটুকুই। এখন আমরা একটু মাইক্রোপ্লাজমা একটু শর্টে পড়ে ফেলবো। হ্যাঁ, মাইক্রোপ্লাজমাটা কি রকম ব্যাকটেরিয়া কেউ জানো? সেল ওয়াল থাকে না, সেল ওয়ালেস ব্যাকটেরিয়া আর কি আছে? আরো আছে, হ্যাঁ এটা তো আছে, আর কোন ফর্মে পাওয়া যায় না? জেনারেল ব্যাকটেরিওলজিতে পড়াইছে না? এল ফর্ম ম্যাম, এল ফর্ম। হ্যাঁ, প্রোটোপ্লাস্ট ফর্ম আছে, হ্যাঁ, স্পেরোপ্লাস্ট এন্ড এল ফর্ম। প্রোটোপ্লাস্ট ফর্মটা কি, যখন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সেল ওয়াললেস হয়ে যায়, তাই না? প্রোটোপ্লাস্ট ফর্ম জানো? এন্ড স্পেরোপ্লাস্ট ফর্ম কোনটা? when gram negative bacteria become cell wall-less. When and L form কোনটা? L form, which is the L form? When protoplast and sporoplast become multiply, then it's L form. এখন আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মাইক্রোপ্লাজমা যেটা, তাহলে আমরা কি মাইক্রোপ্লাজমাটা কি স্মলেস্ট ব্যাকটেরিয়া, এবং এটা একটা অবলিগেট এবং স্মলেস্ট ফ্রি লিভিং একটা ব্যাকটেরিয়া, এবং এটা ওয়াললেস একটা অর্গানিজম এর ক্রাইটেরিয়ার মধ্যে। এবং তারা কি হয়, যেহেতু এটা ওয়াললেস ব্যাকটেরিয়া, যার কারণে এটা তাহলে কি হবে, গ্রাম স্টেনটা নেয় না, তাই না? এবং যেহেতু ওয়াললেস ব্যাকটেরিয়া, জানি আমরা সেল ওয়াল ইনহিবিটিং যে অ্যান্টিবায়োটিক সেগুলো এখানে কাজ করবে না। ঠিক আছে, দে আর ইনইফেক্টিভ। বুঝা গেছে? এবং এদের ক্রাইটেরিয়া একটা কি, এদের সেল মেমব্রেনে যেটা কি, এদের এক্সেপশনাল একটা ব্যাকটেরিয়া যেটা কোলেস্টেরল থাকে। হ্যাঁ, এই প্রপার্টি গুলো একটু পড়ে নিবা। আর কি আছে, মাইক্রোপ্লাজমাকে আমরা কি আর্টিফিশিয়ালি এটা আমরা গ্রো করাইতে পারি কালচারে, কিন্তু এটা হলো যে একটু স্লো গ্রোয়ার। এটা অ্যাবাউট
অ্যাবাউট 1 উইক আর কি 7 ডেজ লাগে এর গ্রো হইতে এবং এর ক্যারেক্টারিস্টিক একটা কলোনি হয়। এই ক্যারেক্টারিস্টিক কলোনিটা কি ফ্রাইড এগ, হ্যাঁ ফ্রাইড এগ এর মতো এই কলোনিটা ডেভেলপ করে, বুঝাইছে? এবং Fried এটা egg. তাহলে ফ্রাইড এগ, হ্যাঁ এগ এগ। তাহলে আর কি এর প্রপার্টি, এটা কি করে এই মাইক্রোপ্লাজমা এটার দুইটা টাইপস আছে তাই না? মাইক্রোপ্লাজমা, একটা মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া, একটা মাইক্রোপ্লাজমা হোমিনিস। মাইক্রোপ্লাজমা নিউমোনিয়াটা কি করে, এটা হলো কজেস অ্যাটিপিক্যাল নিউমোনিয়া যেটা করে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া, হ্যাঁ। আর হোমিনিস যেটা সেটা কি করে ইউটিআই করে, সার্ভিসাইটিস করে। ওকে, আমাদের এই ডিজিজ গুলো জানতে হবে। তো এর আর কি আছে আমাদের আর কি জানতে হবে এখানে, যে এটা যেহেতু নিউমোনিয়া, যেটা এটা প্রায় মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া, তাহলে নিউমোনিয়া করতেছে তাই না? তাহলে এটা কি নিউমোনিয়া, যেটা রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে, এটা মোড অফ ট্রান্সমিশন বাই রেসপিরেটরি ড্রপলেট। এবং এটা কাদের বেশি হয়, দেখা যায় যে ইয়াং যে এজ গ্রুপে, তোমাদের মতো এজ যাদের, যারা ক্লোজ কন্ট্যাক্টে যারা থাকে একসাথে, হ্যাঁ মনে করো একটা ফ্যামিলিতে হয়, তারপরে যারা হোস্টেলে থাকে, মিলিটারি যে পিপলস যারা মানে ক্লোজ কন্ট্যাক্টে যারা একসাথে অনেক মানুষ যখন থাকে, ডর্মসে হয়, হ্যাঁ এইসব জায়গায় এগুলো বেশি হয়, ঠিক আছে? এবং দেখা গেছে কি একটা এস্টিমেশন আছে যে অ্যাবাউট ইনফেক্টেড পার্সনের মধ্যে অ্যাবাউট অনলি 10% শুধু দেখা গেছে যে এই নিউমোনিয়াটা হয়। আর এটা এই অর্গানিজমটা অ্যাবাউট 5 to 10% এটার ক্ষেত্রে এটা কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া তৈরি করতে পারে, হ্যাঁ। আর এটাই আর একটা জিনিস জেনে রাখবা যে এর একটা ক্রাইটেরিয়া আছে যে এটা কি করতে পারে, কোল্ড এগ্লুটিনিন একটা নামে মানে অটো অ্যান্টিবডি এরা ফর্ম করতে পারে এগেইনস্ট দ্য রেড ব্লাড সেল। দে ফর্ম কোল্ড এগ্লুটিনিন অর অটো অ্যান্টিবডি এগেইনস্ট দ্য রেড ব্লাড সেলস। অ্যান্ড কোথায়, ব্রেইনে করতে পারে, লাংসে করতে পারে, হ্যাঁ। যার কারণে এরা কি করতে পারে, এক্সট্রা পালমোনারি ম্যানিফেস্টেশন ডেভেলপ করে, বুঝা গেছে? এই কয়েকটা মোটামুটি ক্রাইটেরিয়া আমি আরেকবার রিপিট করি। এটা একটা কি ওয়াললেস, একটা স্মলেস্ট ব্যাকটেরিয়া, একটা ওয়াললেস অর্গানিজম তাই না? এবং এর কি ক্রাইটেরিয়া আছে, এর ওয়াল সেল মেমব্রেনে কোলেস্টেরল আছে, এই অনলি এক্সেপশনাল ব্যাকটেরিয়া তাই না? এবং এটা কি, এটা যেহেতু সেল ওয়াল নাই, যার কারণে এটাকে গ্রাম স্টেনটা নেয় না, এবং একে সেল ওয়াল ইনহিবিটিং ড্রাগ গুলো ইনইফেক্টিভ এখানে। এবং এটা স্লো গ্রোয়ার, অ্যাবাউট 1 উইক লাগে গ্রো হতে। এবং এর কলোনিটা কিরকম দেখতে, ফ্রাইড এগ, হ্যাঁ একটু অন্যরকম। আর এটা হলো যে একটা কি ফরমেশন করে, একটা অটো অ্যান্টিবডি তৈরি করতে পারে, কোল্ড অ্যাগ্লুটিনিন যেটাকে বলা হচ্ছে। এটা আমাদের ডায়াগনস্টিক পারপাজে ইম্পর্টেন্ট। তো এখন এই আমার ক্লিনিক্যাল টাইপস গেল, এখন আমার এটা ডায়াগনোসিস করবো যেটা, তো নিউমোনিয়া যেহেতু করে তাহলে আমাদের নিতে হবে কি স্পুটাম তাই না? স্যাম্পল নিব কি স্পুটাম নিয়ে, এটাকে আমরা কি করব, এটা সাধারণত কালচার করা হয় না, হ্যাঁ কালচার এটা সাধারণত করা হয় না আমাদের, যেহেতু অনেক 1 সপ্তাহ লাগে, মানে অনেক দেরি, এই জন্য আমরা কি করি, ওই আমাদের মোস্ট সেন্সিটিভ টেস্ট কোনটা, পিসিআর। অবশ্যই যে কোনো তোমরা ডায়াগনোসিস অবশ্যই পিসিআর, হ্যাঁ পিসিআর অবশ্যই বলতে হবে। পিসিআর হলো মোস্ট কনফার্মেটরি, মোস্ট সেন্সিটিভ এবং মোস্ট স্পেসিফিক টেস্ট। এই জন্য আমাদের এই পিসিআর টেস্ট অবশ্যই বলতে হবে। তো এই পিসিআর তাহলে আমরা পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এই পিসিআর আমরা কি এখানে মাল্টিপ্লেক্স পিসিআর একটা করি। মাল্টিপ্লেক্স মানে কি, মাল্টিপল, আমরা একসাথে 2টা 3টা অর্গানিজম একসাথে আমরা অনেকগুলো জিন আমরা দেখে ফেলতে পারি, হ্যাঁ। এট দ্য সেম টাইম উই ক্যান সি মোর অর্গানিজম, দ্য জিন অফ মোর অর্গানিজম। আমরা এইখানে যে মাল্টিপ্লেক্স পিসিআরটা করি, সেটা একসাথে আমরা কি দেখি, ডিটেকশন করতে পারি ইউরিয়া প্লাজমা, ইউরিয়ালাইটিকাম, তারপরে ক্লামাইডিয়া এবং মাইক্রোপ্লাজমা, 3টা অর্গানিজম একসাথে আমরা ডিটেক্ট করতে পারি, ঠিক আছে? এই জন্য এটাকে বলে মাল্টিপ্লেক্স পিসিআর, বুঝা গেছে? আমাদের পিসিআর কিন্তু 2 রকমের, একটা মনোপ্লেক্স আছে এবং মাল্টিপ্লেক্স, হ্যাঁ। মনোপ্লেক্স আমরা যখন একটা জিন দেখবো, হ্যাঁ সেখানে বলি মনোপ্লেক্স, আর মাল্টিপ্লেক্স মানে অনেকগুলা দেখবো যখন। আর এখানে আমরা কি করতে পারি, আর সেরোলজিক্যাল টেস্টে কি, যখন 4-fold রাইজ অফ টাইটার, যখন 4-fold অফ রাইজিং টাইটার কি আমরা বলি ডায়াগনস্টিক। তো ওই যে কোল্ড এগ্লুটিনিন যেটা বলতেছিলাম, ওই অটো অ্যান্টিবডি যেটা, এটা যখন আমাদের ডেভেলপ করে 1:128 অর হায়ার, 1:128 অর হায়ার, দেন ইট ইজ, আমরা বলি যেটা মানে পজিটিভ। তো এটা খুব বেশি একটা ইউজ করা হয় না,
কারণ এক্ষেত্রে দেখা যায় যে এটা হাফ অফ দ্য যে পজিটিভ পেশেন্টের মধ্যে দেখা যায় যে নিউমোনিয়া আছে, কিন্তু হাফ অফ দ্য পেশেন্টের ক্ষেত্রে এটা পজিটিভ আসে, বাকিগুলো দেখা যায় যে ডায়াগনোসিসই করা যায় না। যে জেনে রাখার জন্য আর কি বলা। ঠিক আছে, তো এই গেল মোটামুটি আমাদের মাইকোপ্লাজমা। আর আর বেশি জানার দরকার নেই মাইকোপ্লাজমা থেকে। আর আমরা এটা ট্রিটমেন্ট করি যেটা, যেহেতু আমরা বলছি যে এটার ওয়াললেস ব্যাকটেরিয়া, সেল ওয়াল নাই, তার জন্য আমরা এটা কি কোনো আমরা সেল ওয়াল ইনহিবিটিং ড্রাগ গুলো আমরা দিব না এখানে। ঠিক আছে, এখানে আমরা কি দিতে পারি, ম্যাক্রোলিড গ্রুপ ড্রাগ যেগুলো, যেমন অ্যাজিথ্রোমাইসিন, হ্যাঁ, ইরাইথ্রোমাইসিন, অথবা আমরা কি দিতে পারি টেট্রাসাইক্লিন অথবা ডক্সিসাইক্লিন। ঠিক আছে, আমরা সেল ওয়াললেস, যেহেতু এখানে আমরা সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটিং ড্রাগ গুলো দিব না, আমরা এখানে দিব কি ম্যাক্রোলিড গ্রুপ। ম্যাক্রোলিড গ্রুপের মধ্যে কি আছে, অ্যাজিথ্রোমাইসিন, ইরাইথ্রোমাইসিন, আমরা আরো ইউজ করতে পারি টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন। হ্যাঁ, এই কয়টাই, এই মোটামুটি আমাদের। তো আজকে মোটামুটি এইটুকুই ক্লাস আমি নিলাম। তোমাদের এখন পার্টিসিপেন্ট আরো কমে গেছে, 22 ছিল। কারো কোনো কোশ্চেন আছে? এগুলোতে আমাদের আর এর থেকে বেশি পড়ার দরকার নেই, এগুলো থেকে আমি যেগুলো পড়াইলাম এটুকুই শুধু ধরবে, মোটামুটি এগুলো ডিজিজ গুলো, স্পেসিস গুলো। ঠিক আছে, কয়টা বাজে? 9:05। ঠিক আছে, তো কালকে কিন্তু আবার একটু পড়া নিব। হ্যাঁ, তোমাদের কি মানে পুরা 7 দিনই ক্লাস হয় না? না ম্যাডাম, জবিন স্যার মঙ্গলবার এবং শুক্রবার নেয় না, 5 দিন নেয়। হ্যাঁ হ্যাঁ, শুক্রবার তো বন্ধই, বলতেছি যে 5 দিন নেয়, মঙ্গলবারটা নেয় না। জি ম্যাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন একটু একটু পড়াশোনাগুলো একটু ধরি। আচ্ছা, রফিক যেহেতু কথা বললো, রফিকই বলো, ক্লামাইডিয়া একটু আমাকে টাইপ গুলো বলো তো, কয় ধরনের আছে ক্লামাইডিয়া? শোনা যাচ্ছে রফিক? আমার মনে হয় লাইনের সমস্যা। আচ্ছা, সাকিব বলো। ম্যাম, ক্লামাইডিয়া ট্রাকোম্যাটিস, ক্লামাইডিয়া নিউমোনিয়া, ক্লামাইডিয়া স্টাকি। সেটা কি? আচ্ছা, ক্লামিডিয়া ট্রাকোমাটিসের কি কি ডিজিজ করে? ম্যাম, এগুলো 3টা রুটে ডিজিজ করে। একটা হচ্ছে সেক্সুয়াল রুটে, তারপরে আরেকটা ম্যাম ট্রান্সমিশন হয়। ফিঙ্গার টু আই, আরেকটা হচ্ছে ডিউরিং ডেলিভারি টাইম, বার্থ ক্যানেল। পেরিনেটাল ট্রান্সমিশন হয়। কি কি ডিজিজ করে? ডিজিজ গুলো বলো কয়েকটা শুনি। এগুলো ভুলে গেছি। ভুলে গেছো? আচ্ছা, কার মনে আছে? জয়তী শর্মা। আই ম্যাম, ট্রাকোমাটিস হচ্ছে আই ইনফেকশন করবে, তারপর হচ্ছে ব্লাইন্ড, সিভিয়ার কেসে ব্লাইন্ডনেস করতে পারে। তারপর হচ্ছে অ্যাস্টিডিজ করবে, নন গোনোকোকাল এন্ড গোনোকোকাল। তারপর হচ্ছে লিম্ফোগ্রানুলোমা ভেনেরাম করবে। আর গণকক্কাল তো করবে যখন কো ইনফেকশন থাকবে। হ্যাঁ, যখন নেসেরে গোনোরি কো ইনফেকশন থাকবে তখন গণকক্কাল করবে। ঠিক আছে, তারপরে আর হচ্ছে ওই যে কনজাংটিভাইটিস, ছোট বাচ্চার ক্ষেত্রে কনজাংটিভাইটিস করতে পারে, ইনক্লুশনাল কনজাংটিভাইটিস। আচ্ছা, আরো 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 আর কি করে? L1, L2, L3, লিম্ফোগ্রানুলোমা ভেনেরিয়াম, এটা বলতে হবে, ইম্পর্টেন্ট। গুড। আর আরেকটা যে ইমিউনোলজিক্যাল একটা ডিজিজ করে না, অটোইমিউন ডিজিজ, একটা নামটা কি? রিটার্স সিনড্রোম। রিটার্স সিনড্রোম, হ্যাঁ, গুড। ঠিক আছে, এখন আচ্ছা, রিকেটশিয়ার একটু টাইপ গুলো কে বলতে পারবে? ফারিহা বলো। হ্যাঁ, এই ডিজিজ অনুযায়ী ক্লাসিফাই করে একটু বলো। ক্লাসের মধ্যে পড়ে। আনমিউট করো, আনমিউট। ফারিহা, আনমিউট করো।
শোনা যাচ্ছে না। ওকে, শোনা যাচ্ছে। হ্যাঁ এবার বলো। তিনটা গ্রুপে স্পটেড ফিভার গ্রুপ, টাইফাস গ্রুপ আর হচ্ছে আদার্স। স্পটেড ফিভার গ্রুপে দুই ধরনের হয়, রিকেটসি করে হচ্ছে রকি মাউন্টেন ফিভার আর হচ্ছে রিকেটশিয়া আকারি। হ্যাঁ রিকেটশিয়া আকারি আছে, রিকেটশিয়া আছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ পরেরটা বলো তো। টাইফাস গ্রুপে হচ্ছে পোয়াজেকি আর হচ্ছে রিকেটশিয়া পোয়াজেকি, রিকেটশিয়া টাইফি আর হচ্ছে আচ্ছা ঠিক আছে, এগুলো স্পেলিং পরে দেখে নিবা ক্লাসের মধ্যে। হ্যাঁ 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 এগুলো স্পেলিং দেখে নিবা, করবো। তিনটা ধরনের করে, এন্ডেমিক, এপিডেমিক আর হচ্ছে স্ক্রাব। আর হচ্ছে ম্যাম আরেকটা হচ্ছে যে কোক্সিয়েলা কি জানো? কক্সিয়েলা বার্নেটি। হ্যাঁ একটু কঠিন নামগুলো, একটু দেখে নিবা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এই রিকেটশিয়া ডায়াগনোসিসটা বলতে পারবা? একটা টেস্ট বলো যেটা আমার একটু ইম্পর্টেন্ট। ওয়েল ফেলিক্স টেস্টটা। ওয়েল ফেলিক্স টেস্টটা বলো। এটা যেটা একটু, হ্যাঁ ওয়েল ফেলিক্স টেস্টটা। হ্যাঁ যেটা ওই যে প্রোটিয়াস ভালগারিসের অ্যান্টিজেন আমরা ইউজ করি। হ্যাঁ তিনটা অ্যান্টিজেন ইউজ করি, OX2, OXRR আর একটা হচ্ছে OX19। তিনটা অ্যান্টিজেন দিয়ে OXK আর না, OXK, OX2 এবং OX19। হ্যাঁ OXK ঠিক আছে। এটা একটা আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডিতে অ্যাগ্লুটিনেশন টেস্ট, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হয়। হ্যাঁ ঠিক আছে। মাইক্রোপ্লাজমা নিয়ে একটু একজন বলো, কে আছে? আর ফারিহা তাসনিম। প্রপার্টি গুলো বলো তো। প্রপার্টি। হ্যাঁ ম্যাম মাইক্রোপ্লাজমা হচ্ছে স্মলেস্ট ফ্রি লিভিং ব্যাকটেরিয়া, এটাতে ওয়াল থাকবে না, ওয়াললেস, আর হচ্ছে অব্লিগেট, আর হচ্ছে সেল মেমব্রেনে কোলেস্টেরল থাকবে, স্লো গ্রোয়ার, 7 days আগে গ্রো করতে, আর হচ্ছে কলোনিটা কিরকম হয়, ক্যারেক্টারিস্টিক্স এটা কলোনি? গুড ঠিক আছে। আচ্ছা মোটামুটি এই। হ্যাঁ তো ঠিক আছে, কালকে ক্লাস নিব। হ্যাঁ আবার এই টাইমে 8টার দিকে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো। হ্যাঁ আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা লিভ নিলাম। হ্যাঁ।